এরপরে যে সম্প্রতির কথা বলতে এই সম্প্রতি যে কলকাতা ছাত্রী সংঘ, এটা সম্ভবত বৃহত্তম ছাত্রী সংঘ, শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় স্কুল কলেজে ছাত্রী সংঘ তৈরি হয়েছিল। যারা স্কুলে কলেজে তৈরি, এই ছাত্রী সংঘের মেয়েরাও কিন্তু একইভাবে শরীর চর্চা করতেন, বিভিন্ন রকম ভোকেশনাল ট্রেনিং নিতেন, মিছিল বক্তৃতা করতেন। এবারে ছাত্রী সংঘের কয়েকজনের গল্প করি। প্রথম বলি কল্যাণী দাস। কল্যাণী দাস ছিলেন বেণীমাধব দাসের কন্যা, যিনি বিখ্যাত এবং সুভাষচন্দ্র বোসের অত্যন্ত প্রিয় শিক্ষক বেণীমাধব দাস তার মেয়ে, এবং তার আর এক সুযোগ্য কন্যা বীণা দাস, তিনিও ছিলেন এই ছাত্রী সংঘের সদস্য। এই প্রসঙ্গে একটু একটা কলেজের কথা বলি, সেটা বেথুন কলেজ। এই বেথুন কলেজের আমি স্টুডেন্ট, খুব গর্বিত স্টুডেন্ট আমি একজন বেথুন কলেজে। বেথুন কলেজকে আমি দেখলাম যে বেথুন কলেজ হচ্ছে মানে কি বলবো, বিপ্লবী মহিলাদের আতুর ঘর করতে পারে, হাব ছিল এটা জানি। এবং কমলা দাশগুপ্ত ভাইজি খুব রিসেন্টলি আমাদের অফিসে তার ব্যক্তিগত নথিপত্র ডায়েরি দিয়ে গেছেন, ডোনেট করে গেছেন। সেটা আমি প্রথম যে ডিটেইলে পড়ছিলাম বসে বসে কম্পিউটারে, সেখানে কমলা দাশগুপ্ত লিখছেন নিজের ডায়েরিতে, আমরা যখন বেথুন কলেজে গেলাম তখন গিয়ে যে মেয়েদের দেখলাম না, তোমাদের মধ্যে সব মেয়েরা, তাদের চোখটাই আলাদা ছিল। এবং আমরা গোপনে পথের দাবির মতো বই নিষিদ্ধ, সেটা আমরা হাতে গোপনে প্রত্যেকে পড়তাম, হাতে হাতে বিলি করতাম লুকিয়ে। এবং এই মেয়ের দলই প্রথম তৈরি করলেন ছাত্রী সংঘ 1928 সালে, দীপালি সংঘ প্রতিষ্ঠার 5 বছর বাদে। সেই অ্যালবার্ট হলে, কলকাতার অ্যালবার্ট হলে ছাত্রী সম্মেলন বসলো। প্রধান সভাপতি ছিলেন আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, প্রথম রাষ্ট্রপতি, এবং স্বেচ্ছাসেবী বা সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিলেন সুভাষচন্দ্র বোস। তিনি মহিলাদের বলেছিলেন, আমি তোমাদের সামনের সারিতে দেখতে চাই, আই লাইক টু সি ইউ পিপল ইন দ্য ফ্রন্ট, একদম ফ্রন্ট হয়ে এসো তোমরা। এবং এই থেকেই ছাত্রী সংঘে জন্ম নিয়েছিল স্কটিশ রাজ কলেজ, বেথুন স্কুল, বেথুন কলেজ, ডায়রেকশন কলেজ, ব্রাহ্ম বালিকা বিদ্যালয়, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন, সমস্ত স্কুলে এই কলেজের কলেজের ছাত্রীরা এতে যোগ দিয়েছিল। কল্যাণী দাস সম্পাদিকা, সুরমা মিত্র সভাপতি প্রথম। এই কল্যাণী দাসের জীবনী থেকে, জীবন অধ্যয়ন থেকে আমি কয়েকটা ঘটনা দেখেছি বা পরবর্তীকালে আমি আইবি রেকর্ডেও পেয়েছি, সেই কয়েকটা গল্প বলি। তার মধ্যে একটি গল্প হচ্ছে 1928 সালে যখন সাইমন কমিশন হয়, বেথুন কলেজ এবং অন্যান্য কলেজের ছাত্রীরা নিয়মিত বিক্ষোভ সমাবেশ করতেন, আন্দোলন করতেন, গো ব্যাক সাইমন বলে। 1928 সালে কলকাতার সর্বভারতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয় এবং এই সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে মতিলাল নেহেরু। সুভাষ বোস তখন আবেদন করলেন কল্যাণীর ছাত্রী সংঘের কাছে, তোমরা স্বেচ্ছাসেবিকার দায়িত্ব নাও, তোমরা প্যারেড করে হাওড়া স্টেশন থেকে নিয়ে যেত। ওই যে তোমাদের প্যারেডটা বললাম, ঢুকে আমার একটা অদ্ভুত অনুভূতি, একটা ছোট করার জন্য বাদ দেবো ভেবেছিলাম, কিন্তু দিতে পারলাম না। এই যে প্যারেডের বর্ণটা তোমাদের দিচ্ছি, এটা ফরওয়ার্ড পত্রিকায় লেখা হয়েছে এবং তার আগে করে কর্নেল লতিকা ঘোষের আন্ডারে এই প্যারেডটা শিখেছিলেন। এবং এই প্যারেডটা যখন হাওড়া স্টেশন থেকে মতিলাল নেহেরুকে আনা হচ্ছে, বলছে, ফরওয়ার্ড রিপোর্ট করছে, as the ladies clad in their sarees march past to the sound of the bugle and the beating of the drum, there could be traced not a touch of all the frailties that are so commonly attributed to them, no faltering, no hesitancy, no softness associated in popular mind with the womanhood of Bengal, but chivalry written on every face and manifest in every movement. এরপরে 1930-এ মহাত্মা গান্ধীর ডাকে সাড়া দিয়ে তারা সবাই শুরু করলেন আইন অমান্য আন্দোলনে যোগদান। অনেকে স্কুল কলেজ বয়কট করলেন, বিভিন্ন জায়গায় পিকেটিং হচ্ছে, খাদি বিক্রি করছে, দেশি লবণ বিক্রি করছে, তুলা চরকা বিক্রি করছে। একদিন কল্যাণী বলছেন তারা বেথুন কলেজের সামনে বিক্ষোভ সমাবেশ করছে, প্রিন্সিপাল পুলিশকে ফোন করে দিলেন, তখন তো ব্রিটিশ প্রিন্সিপাল, ফোন করে দিলেন এবং তারা এসে কয়েকটা মেয়েকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গিয়ে দূরে একটা পরিত্যক্ত বাড়ির সামনে ছেড়ে দিয়ে চলে এলো। একটা ট্যাক্সি কিন্তু ওই প্রিজন ভ্যানটাকে আড়ালে ফলো করছিল। মেয়েরা গ্রামে গিয়ে কি করবে, তারা তখন বাধ্য হয়ে হেঁটে ফিরছে, কিভাবে ফিরবে কলকাতা থেকে। খানিকটা বাদে ওই ট্যাক্সি তাদেরকে তুলে নিয়ে বেথুন কলেজের গেটে এসে আবার ছেড়ে দিল। তাদেরকে বন্দে মাতরম ধ্বনি দিয়ে অভিবাদন করা হলো। আর একদিন ইলা সেন, এরপরে দেখছি ইলা সেন একদিন এসে খবর দিল যে প্রেসিডেন্সি কলেজের গেটে সত্যাগ্রহী যে ছেলেরা জড়ো হয়েছে তাদের উপর পুলিশ কিন্তু বন্দুক চালাবে ঠিক করেছে, গুলি চালাবে। সঙ্গে সঙ্গে বেথুন কলেজ থেকে মেয়েরা প্রেসিডেন্সি কলেজে গিয়ে ছেলেদেরকে বৃত্তাকারে ঘিরে দাঁড়িয়ে পড়ল।
এবং পুলিশ তখন গুলি চালাতে পারছে না, জাস্ট তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। এরপরে চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুবার্ষিকীতে বিরাট বড় শোভাযাত্রা বেরিয়েছে সত্যাগ্রহীদের উপর। যথারীতি পুলিশ, মাউন্টেন পুলিশ, ঘোষাওয়ার তারা ঠিক করেছেন এদেরকে হটাতে হবে লাঠি চার্জ করে। ইলা সেন, আভা দে, এরকম এরা কিন্তু ওই ছোট ছোট মেয়েরা, ওরা কি করলো, মাউন্টেন পুলিশে ধরে আর লাগামটা ধরলো, লাগামটা ধরে যে টান মারলো, ঘোড়া তো পা তুলে দাঁড়িয়ে পড়েছে, ওরা কিন্তু ওই অবস্থায় ঝুলছে, ধরে আটকে দিল যাতে ওরা ঘোড়সওয়ারদের ওপর না আক্রমণ করতে পারে। এরা পরবর্তীকালে অনেকেই কিন্তু, বিশেষ করে যখন হিজড়ি জেলে নিরস্ত্র বিপ্লবীদের উপর গুলি চালনা হলো, তখন কল্যাণী ডাক দিলেন তোমাদের গুপ্ত সমিতিতে যোগ দেওয়ার সময় এসছে। তখন 300-ও বেশি মেয়ে আমরা আইডি রেকর্ডে পাচ্ছি যারা বিভিন্ন গুপ্ত সমিতিতে যোগ দিচ্ছে। শ্রী সংঘ, যুগান্তর, অনুশীলন, বেঙ্গল ভলেন্টিয়ার, মাস্টারদা, চট্টগ্রাম রিপাবলিকান আর্মি এইসব আন্দোলনে যোগ দিচ্ছে। এবং যখন পুরুষ বিপ্লবীরা জেলে বা আত্মগোপন করে আছেন, কল্যাণীর এদেরই মূলত কাজ ছিল সমস্ত অর্থ সংগ্রহ, অস্ত্র সংগ্রহ, তাকে আদান প্রদান, বিভিন্ন পত্রপত্রিকা নিষিদ্ধ লেখা বার করা, যেগুলো ব্রিটিশদের চোখে নিষিদ্ধ ছিল। এই বৈপ্লবিক কাজকর্মের জন্য একসময় এদেরকে সবাইকে গ্রেফতার করতে হলো এবং কল্যাণীর উপরে কিন্তু অকথ্য নির্যাতনও হয়েছে। এরপরে দেখো কমলা দাশগুপ্ত। কমলা দাশগুপ্ত বেথুন কলেজের স্টুডেন্ট, কল্যাণীর সঙ্গে একসঙ্গে ছাত্রী সংঘ তৈরি করেছেন। তিনি বিপ্লবী কাজকর্ম গোপনে চালিয়ে যান, গড়পাড়ে যুগান্তরের সদস্য। তিনি গোপনে কাজকর্ম চালানোর জন্য ওই গড়পাড় হোস্টেলেতে এসে থাকতে শুরু করলেন বাড়িতে। সেখানে এই সময় যুগান্তর দলের নেতারা ঠিক করলেন কিছু ইউরোপিয়ানকে মারতে হবে, হত্যা করতে হবে। তখন অনেক রাজনৈতিক হত্যা করত। ওরা প্রচুর বোমা তৈরি করলেন। কমলার উপর দায়িত্ব করে এই বোমাগুলোকে ঠিক করে রাখতে হবে এবং ঠিক সময় পৌঁছে দিতে হবে। কমলার বাড়িতে বোমা আসতো, বিপ্লবীরা নিয়ে আসতো একটা ঝুড়ির ভেতরে, নিচে বোমা, উপরে ফল রাখা, যেটা আমরা শিবাজিকে যেতে দেখেছি ঔরঙ্গজেবের কাছে ওইভাবে। তখন কমলা ছিলেন মানে কি বলবো, ভাড়ার ঘরে বলা যেতে পারে হস্টেলে। ওগুলোকে ঝুড়ি থেকে ছোট ছোট বাক্স বোমাগুলোকে ভরতো, ভরে নিজের হাতের তলা অথবা রান্নাঘরে বিভিন্ন মালপত্রের মধ্যে ঢুকিয়ে রাখতো। কিছুদিন বাদে বাদে বিপ্লবীরা এসে সেগুলো যথাসময় যথাস্থানে বোমাগুলোকে নিয়ে চলে যেত। কি মাঝে মাঝে কমলাও যেত ছদ্মবেশে, কখনো একদম ঘরোয়া গৃহবধূ, কখনো প্রচন্ড স্টাইলিশ একজন আধুনিকা মহিলা, কিন্তু বোমা নিয়ে পাচার করতে যাচ্ছে বিভিন্ন জায়গায়। এইবার ঘটনা ঘটলো ডালহৌসি স্কোয়ারতে। চার্লস টেকার, পুলিশ কমিশনার, অত্যন্ত অত্যাচারী, তার উপর বোমা নিক্ষেপ, যদিও কিছু করা যায়নি তাকে। তখন ব্যাপক আবার থানা তল্লাশি এবং কমলাকে গ্রেফতার করা হলো। কিন্তু তারা কিন্তু সমস্ত বোমা কিন্তু পাঠিয়ে দিয়েছেন, হস্টেল পুরো ফাঁকা। যাই হোক, তাকে বন্দি করে রাখা হলো, প্রমাণাভাবে ছেড়েও দিতে হলো, কিন্তু তার উপর নজর রাখা হতো। ইন দ্য মিন টাইম কি ঘটলো, বীণা দাস করলেন কি, সেনেট হলে তখনকার যিনি গভর্নর জেনারেল তার উপরে গুলি চালালেন। তখনও আবার কমলাকে গ্রেফতার করা হলো, কিন্তু সেখানেও প্রমাণাভাবে তাকে ছেড়ে দিতে হলো। কিন্তু ব্রিটিশরা তো বুঝতে পারছে যে এ কিছু একটা কাজ করে। শেষ অব্দি আমরা এটা খুব প্রচুর পেয়েছি, শুধু কমলা দাশগুপ্ত না, অনেকেই ডেটিনিউ বলে বন্দি করে রাখতো। ডেটিনিউ মানে বিনা বিচারে আটকে রাখা হচ্ছে। এবং এরা দিনের পর দিন 1938-39 সাল যখন মহাত্মা গান্ধীর মানে রাজবন্দীদের মুক্তি দেওয়া হলো, তার আগে অব্দি এরা বাংলার বিভিন্ন জেলে বন্দী। এবং এই জেলবন্দির জেলের কাহিনী আর একটা অন্য গল্প, এরা যে কষ্টটা সহ্য করতে হতো। এরপরে আমি আসবো একজনের কথা, একদম শেষের ছবিটা, সুহাসিনী গাঙ্গুলি বা কুটু। এই কুটু কিন্তু এই ছাত্রী সংঘের সদস্যদের যে শেখানো হতো সাইক্লিং, লাঠি চালানো, তরোয়াল চালানো, এমনকি বক্সিংও শেখানো হতো এবং বক্সার এসে শিখতো। এবং এদের বিভিন্ন ছাত্রী সংঘের আখড়া ছিল, সাউথে একটা, নর্থে একটা। সেখানে বিখ্যাত বিপ্লবী দীনেশ মজুমদার শেখাতেন, পুলিন দাস শেখাতেন এবং আরো তার সঙ্গে ফার্স্ট এড নার্সিংও শেখানো হতো। এবং শ্রীশমন্দির বাগানেতে একটি পুকুরে সাঁতার শেখানো হতো। সেইখানে মেয়ে ছিলেন সুহাসিনী গাঙ্গুলি বা কুটু। এবার কুটু চাকরি করতেন আমাদের এখানে, পড়াশোনা শেষ করে গড়পাড়ের কাছে জেফার নাম একটা স্কুল আছে, সেখানে উনি টিচার। এর মধ্যে যখন 1930-এ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়, বিপ্লবীরা বিভিন্ন জায়গায় পালিয়ে যান। অনন্ত সিংহ আর গণেশ ঘোষ এসে আশ্রয় নেন চন্দননগরে। এদেরকে দেখাশুনো করবো কি, যুগান্তর দল দায়িত্ব দিল সুহাসিনী গাঙ্গুলি। ওই একটি অল্প বয়সী মেয়ে, সে কিন্তু কুমারী, কিন্তু সেই শশধর আচার্য নামে আর একজন বিপ্লবী স্ত্রী সেজে দিনের 3 মাসের বেশি চন্দননগরে থেকেছেন, তাদেরকে বিপ্লবীদের লুকিয়ে রেখেছেন এবং নিজে ওখানকার একটি স্কুলে
চাকরি করে সংসার নির্বাহ করেছে। এই সুভাষিনী গাঙ্গুলিকেও পরে আস্তানা চার্লস টেকার জানতে পেরে গেলে সম্মুখ সমরে উনি বন্দী হয়ে জেলে চলে যান। আর একজনকে দেখি, এই যে ডালহাউসি স্কোয়ার বোমার মামলায় দীনেশ মজুমদারকে যখন মানে পুলিশ সন্দেহভাজন হিসেবে খুঁজছে, তখন কল্যাণী তাকে আত্মগোপন করে সাহায্য করেছিলেন কলকাতা, কিন্তু কলকাতা নিরাপদ না। সুলতাকার বলে একজন, তিনি কি করলেন, ওই দীনেশ মজুমদারের বউ সেজে নৌকা পেরিয়ে তাকেও চন্দননগরে নিরাপদ আশ্রয় রেখে এলেন। তাহলে এই যে সোশ্যাল ট্যাবু আমাদের ছিল না রক্ষণশীল সমাজে, বিধবা সধবা মানে এখনো আছে, সেটা কিছু পরিমাণ হয়তো আমরা কাটাতে পারিনি, সেই সময় পরিপ্রেক্ষিতে সময়টা পাবো, তখন কিন্তু এই মেয়েদের মধ্যে সেগুলো তারা গ্রাহ্য করেনি, তারা এতখানি বিপ্লবী ছিলেন। শুধু তো যেটা প্রিন্সিপাল ম্যাডাম বললেন যে বিপ্লব তো শুধু সাম্রাজ্যবাদকে উল্টে দেওয়ার জায়গা না, স্বাধীন শুধুমাত্র দেশের রাজনৈতিক স্বাধীনতা না, চিন্তায়, মননে, চলনে, বলনে সব জায়গায় স্বাধীনতা আসবে, সব জায়গায় আমার যা অধিকার আমি সেটা করতে পারবো নিজের ইচ্ছে মতো, সেটাই স্বাধীনতা, অবশ্যই স্বেচ্ছাচারটা নয়। এরপরে আর একজনের কথা বলি, এবার যাদের কথা বলবো না তারা সত্যিকারের অগ্নিকন্যা যদি বলো, একদম তোমরা যদি ভাবো যে বিবাদ মাধ্যমে যুদ্ধ করেছে, এরা হচ্ছে তারা। তার মধ্যে প্রথমেই যার কথা বলবো তিনি হচ্ছে দুটি ছোট্ট মেয়ে, 14 এবং 15 বছরের শান্তি ঘোষ আর সুনীতি চৌধুরী। তারা কুমিল্লার ফৈজালনিসা স্কুলে যে ছাত্রী সংঘ সেখানকার সদস্য ছিলেন, ক্লাস 7-এ পড়তেন, 8-এ পড়তেন। তাদের যে দিদি ছিলেন একজন বড় ক্লাসের দিদি, প্রফুল্ল নলিনী ব্রহ্ম, তিনি তাদেরকে যুগান্তর দলের সদস্য করেন। এই সময় রাজনৈতিক পরিস্থিতি সাংঘাতিক উত্তাপ, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়ে গেছে, বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং এ ঢুকে অলিন্দ যুদ্ধ, ঐতিহাসিক অলিন্দ যুদ্ধ, এবং সিংসান, পেজি, বাজ, গার্লিক প্রচুর ইউরোপিয়ান আধিকারিককে পুরুষ বিপ্লবীরা হত্যা করেছে। বাংলার মেয়েরাও অস্থির উত্তেজিত, তারা দলীয় নেতাদের বলছে আমাদেরও যুদ্ধ করতে দিতে হবে। প্রীতিলতা বলছেন কতদিন আগে ঝাঁসির রানী পেরেছিল যুদ্ধ করতে, আর আমরা পারবো না, তোমরা আমাদের না করে রাখছো। বাধ্য হলেন মেনে নিতে, এবং প্রথম দায়িত্ব দেওয়া হলো কুমিল্লা যুগান্তর দল শান্তি এবং সুনীতি, দুই 14-15 বছরের দুটি মেয়েকে, যে অত্যাচারী কুমিল্লার জেলা শাসক মিস্টার স্টিভেন্সকে হত্যা করতে হবে। আমি শান্তি এবং সুনীতিকে তো বন্দুক চালানো শিখতে হবে, কোথায় গিয়ে বন্দুক চালানো শিখতে, একটা জঙ্গলে গিয়ে শিখছে। সুনীতির আর শান্তি দুজনেই তো ছোট, যে আঙুলটা দিয়ে ট্রিগারটা আমরা টিপি সেই আঙুলটা ট্রিগারে পৌঁছচ্ছে না, ওরা মাঝের আঙুলটা দিয়ে বন্দুক চালানো শিখবে। আমি তো চেষ্টা করেছি, পারলাম না, নাড়াতেই পারছি না তা বন্দুক চালানো। হ্যাঁ, এবং যখন তারা যেদিন গেলেন স্টিভেন্সের কাছে, বাড়িতে জানে কিন্তু ওরা স্কুলে যাচ্ছে, ওরা কিন্তু যাচ্ছে একজন কুখ্যাত ব্রিটিশ আধিকারিককে হত্যা করতে। দুজনে একটা গাড়িতে করে, ঘোড়ার গাড়িতে করে ঢুকিয়ে গেলেন। ওখানে গিয়ে বলেন আমাদের স্কুলে সাঁতার কম্পিটিশন, হেডমিস্ট্রেস আপনাকে একটা চিঠি দিয়েছে। আর এতগুলো ইউরোপিয়ান আধিকারিক মারা গেছে, পুলিশ তখন তটস্থ, কোনো কেউ সামনে আসে না, সব গোপনে, মানে অফিসেই আসে না, বাড়িতে বসে মানে অফিস করে, ওয়ার্ক ফ্রম হোম। তো সেই করতে গিয়ে ওরা কিন্তু দেখা করলেন, তো দুটো ছোট মেয়ে তো বোধহয় বুঝতেও পারেনি, সামনে যেই এলো ওই মাঝের আঙুল দিয়ে গুলি করে ওখানে স্পট ডেড মারা গেল। এবং যখন ওদের অন্যান্য গার্ডরা, সিকিউরিটিরা এসবদের ধরছে, সেখানে একটা প্রত্যক্ষদর্শী বয়ান দিচ্ছে, আরবিতে লেখা আছে, এটা সুনীতি স্টেটমেন্ট, এটা আমি বলছি কি বলেছিলেন। এবং ওরা বলছে যে আমাদের মহিলা ওই দুটি বাচ্চা মেয়েকে ধরতে গিয়ে মনে হচ্ছিল কোনো বাঘিনীকে ধরছি, তাদের লড়াইটা তো সাংঘাতিক ছিল। এরা কিন্তু যখন মামলা চলছে তখন ওদের খুব ইচ্ছে ছিল যে ওদেরকে ফাঁসি দেওয়া, কারণ ওরা প্রথম শহীদ হবে। ওরা খুব উৎফুল্ল, গান টান গাইতে গাইতে এজলাসে হাজির, কিন্তু ওদেরকে দুটো চেয়ার দেওয়া হয়নি বসার জন্য। ওরা প্রায় জজ সাহেবের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে রইল প্রতিবারে। পরের দিন ওদেরকে দুটো চেয়ার দেওয়া হলো বসতে। এবং যখন ফাঁসি হলো না, দীপান্তর হলো না, খুব কষ্ট পেয়েছিল, কেঁদে ফেলেছিল, কারণ ওরা ভেবেছিল ওরা প্রথম শহীদ হবে। এবং যদিও ফাঁসি হোক বা দীপান্তরও কোনো মহিলা বিপ্লবীকে দেওয়া হয়নি, রবীন্দ্রনাথ এবং মানে আমাদের অ্যান্ড্রুজ দুজনে মিলে রিকোয়েস্ট করেছিলেন গভর্নমেন্টকে যে এদের যেন ফাঁসি মানে দীপান্তরে না পাঠানো হয়। পরবর্তীকালে অন্যদের ক্ষেত্রেও একই ঘটনা রবীন্দ্রনাথ করেছিলেন, তারও আমরা চিঠি পেয়েছি, কল্পনা দত্তের হয়ে রিকোয়েস্ট করেছিলেন। এগুলো আইবিতেই সব পাওয়া। এরপরে আমরা আরেকজনের কথা দেখি, তিনিও বেথুন কলেজের স্টুডেন্ট, বীণা দাস। বীণা দাস যখন এত চতুর্দিকে ঘটে চলেছেন না, উনি একটা ছোট দলের সদস্য ছিলেন, বেঙ্গল ভলেন্টিয়ার্সে। উনি নিজে সমস্ত বড় বড় পুরুষ দলীয় নেতারা সব জেলে আত্মগোপন করে আছেন, উনি নিজেই ঠিক
করলেন না আমাকে একটা কিছু করতে হবে, কোনোভাবে প্রতিবাদ জানাতে হবে। কমলা দাশগুপ্তকে দিদির বন্ধু কল্যাণী, কমলা দাশগুপ্ত বললেন দিদি আমি না ঠিক করেছি গভর্নর জেনারেলকে মারবো, আমাকে একটা রিভলভার জোগাড় করে দাও। কমলা দাশগুপ্ত নিজের টিউশন টাকা, বন্ধুদের কাছ থেকে কিছু টাকা পয়সা তুলে একটা রিভলভার তো কিনলেন, কার্তুজ কিনলেন, আর কি চেয়েছিলেন পটাশিয়াম সায়ানাইড, যাতে ধরা পড়লে খেয়ে নিতে পারে। আমাদের ব্রাহ্মদাস যে স্কুল আছে তার পাশে একটা লেডিস পার্ক আছে, সেখানে উনি বন্দুকটা দিলেন, কিন্তু বিনা বন্দুক চালাতে জানে না, শিখবেন কি করে। আর কিছুটা দূরে রামমোহন লাইব্রেরি আছে, এখনো আছে এই জায়গাগুলো। রামমোহন লাইব্রেরির 3 তলাতে যেখানে বই পড়ে মানুষ, ওই পাঠককে বসে উনি শেখাচ্ছেন, মানে হাতে কলমে তো শেখাতে পারছেন না, থিওরিটিক্যালি শেখাচ্ছেন বন্দুকটা কিভাবে চালাতে হয়। বিনা সেনেটরে গেছেন, ডিগ্রি নেবেন, গ্রাজুয়েট হয়েছেন, উনি ডিগ্রি নিতে গেছেন সমাবর্তন উৎসবে, কিন্তু যথারীতি নিরাপত্তার কারণে বা মেয়েদের মঞ্চে ওঠা বারণ, মঞ্চে উঠবে না। মঞ্চে গভর্নর জেনারেল স্ট্যানলি জ্যাকসন বক্তৃতা দিয়ে দেবেন, সিটে সিটে গিয়ে তাদের প্রত্যেককে ডিগ্রি দেওয়া হবে। বিনা জল খাবার না করে ঘুরে দেখে এলেন, দ্বিতীয়বারের বার সিট থেকে মাঝে বসেছিলেন, একদম সাইডের সিটটা নিয়ে দ্বিতীয়বার উঠলেন, উঠে সামনে গিয়ে স্ট্যানলি জ্যাকসন বক্তৃতা দিচ্ছেন, গুলি করলেন। কিন্তু না ট্রেনিং পেয়েছেন আর প্রত্যন্ত এক্সাইটেড, যা হয় এরকম কাজের জন্য গুলিটা লক্ষ্যভ্রষ্ট হলো, সঙ্গে সঙ্গে তাকে সবাই মিলে এসে করে ফেললেন। এবং লাস্ট অব্দি ধরা অবস্থা থেকে যতক্ষণ বুলেট ছিল চালিয়ে দিচ্ছিলেন, শেষ করে দিয়েছিলেন গুলি, কিন্তু পটাশিয়াম সায়ানাইডটা খেতে পারেনি। এবং তাকে তখন বন্দি করে নিয়ে আসা হলো আমাদের আইটি যে গোয়েন্দা দপ্তরের ডিসিএম রয়েছে অফিস, সেখানে। এবং উনি ওনার স্টেটমেন্টটা খুব বিখ্যাত স্টেটমেন্ট না, এটা হচ্ছে সুনীতি স্টেটমেন্ট। আমি যে ছবিটা দিয়েছি এটা সুনীতি স্টেটমেন্টটা উনি মানে বলছেন আর কি, যে কেন ওনারা, এবং উনি অস্বীকার করছেন সেখানে যে শান্তি আমার সঙ্গে ছিল, নিমন্ত্রণ করতে গেছিল, ওরও মারার প্ল্যান ছিল কিনা আমি জানি না, মানে এটা আমাদের মন্ত্রগুপ্তি, কেউ কারোর কথা কিন্তু বলতে পারবে আমি জানি ওর কাছে বন্দুক ছিল কি ছিল না, ও কিছুই জানি না, আমি মারতে গেছিলাম না। এবং বীণা দাস সেটা বলছেন, বীণা দাস ওনার যে বিখ্যাত স্টেটমেন্ট তাকে বলছেন যে কেন, মাই অবজেক্ট ওয়াজ টু ডাই নবলি, fighting against the despotic system of government which has kept my country into perpetual subjection to the infinite shame and endless suffering. বীণা দাসকেও কিন্তু বন্দী করে রাখা হয়েছিল এবং ওনাকেও রূপান্তর দেওয়া হয়। আর একজনের কথা বলি, কল্পনা দত্ত, উনিও বেথুন কলেজে পড়তেন এবং সায়েন্সের স্টুডেন্ট ছিলেন। হ্যাঁ, এই যে কল্পনা দত্ত প্রথম ছবিটা, উনি কিন্তু তৈরি করতেন কি, যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, উনি ল্যাব থেকে বিভিন্ন রাসায়নিক দ্রব্য নিয়ে গিয়ে বিস্ফোরক তৈরির জন্য যে গান কটন সেটা বাড়িতে বসে বসে তৈরি করতেন চট্টগ্রামে। এবং চট্টগ্রাম রিপাবলিকান আর্মি মাস্টারদার দলেতে উনি যোগ দিয়েছিলেন। ওনাকে এক সময় যখন চট্টগ্রাম বিপ্লবীরা লুকিয়ে আছে অস্ত্রাগার লুণ্ঠনের পরে, তারা ঠিক করলেন চট্টগ্রামের জেল ভেঙে বিপ্লবীদের বার করে নেওয়া হবে, একই সঙ্গে চট্টগ্রাম শহরের বিভিন্ন প্রান্তে ল্যান্ডমাইন পুঁতে দেওয়া হবে, যাতে একসঙ্গে বিস্ফোরণ ঘটিয়ে পুরো প্রশাসনকে স্তব্ধ করে দেওয়া যায়। এবং সেই দায়িত্বটা করলো কল্পনার উপর। কল্পনা প্রচুর গানপত্র তৈরি করছে, বিপ্লবীরা চোরাগোপ্তা পথে সব চট্টগ্রাম জেলে ঢোকাচ্ছে, এবং ওনার উপর সেদিনের দায়িত্ব ছিল ল্যান্ডমাইন গুলো সংযোগকারী যে ইলেকট্রিক্যাল তার, সেই সুইচটা অন করা। কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশ সমস্ত জানতে পেরে যায় এবং সবাইকে গ্রেপ্তার করে নেয়। কল্পনাকে প্রমাণাভাবে ছেড়ে দিতে হয়, কিন্তু ওকে নজরবন্দি করে রাখা হয়। তার মধ্যেই শুধুমাত্র কলেজে যেতে পারত, তার মধ্যেই কিন্তু উনি সমস্ত কিছু কারবার যা করার বৈপ্লবিক কাজকর্ম, গুলি চালানো শেখা সবকিছু করে গেছে। এবং একসময় তারপরে তিনি একসময় বাড়ি থেকে পালিয়ে গিয়ে মাস্টারদারা যেখানে লুকিয়েছিলেন সেখানে আত্মগোপন করেছিলেন। এবং এই আত্মগোপন করাকালীন অবস্থায় পুলিশদের সঙ্গে অনেকবার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। শেষোক্তি গহিরা জেলে, তাতে গহিরা গ্রামেতে মুখোমুখি সংঘর্ষে সূর্য সেন, তারকেশ্বর দত্ত, কল্পনা দত্ত সবাই মিলে, তারকেশ্বর দস্তিদা সবাই মিলে পুলিশের হাতে পড়ে। বিচারে মাস্টারদা আর তারকেশ্বরের ফাঁসি হয়, কল্পনা দত্তকে যা দীপান্তর হলেও যাবজ্জীবন কারাদণ্ডে, মানে জেলে, বাংলার বিভিন্ন জেলে বন্দী করে রাখা হয়। এই প্রসঙ্গে আরেকটু ছোট্ট কথা বলি, কল্পনা দত্ত যেহেতু বেথুনের স্টুডেন্ট ছিলেন, আমাদের বেথুনিতে আমাদের প্রাক্তনীদের ডেকে মাঝে মাঝে তাদের অভিজ্ঞতা আমরা শেয়ার করতাম। এরকম তোমাদেরই মতো বসে আছি, কল্পনা দত্ত আমাদের সামনে এসে বসলেন, ছোট্টখাট্ট চেহারার একটা মহিলা। পরবর্তীকালে তিনি মার্কসিস্ট রাজনীতিতে ঢুকেছিলেন, পুরনচাঁদ যোশীকে বিয়ে করে কল্পনা যোশী। তিনি গল্প করেছিলেন কিভাবে ছেলেদের ছদ্মবেশে ধুতি পরে উনি তাদের সঙ্গে থাকতেন, এবং ওইভাবে যে পুলিশের তাড়া খেয়ে খেয়ে পালাচ্ছেন,
মানে এমন একটা দিন গেছে ঘন্টার পর ঘন্টা তারা একটা জলা জমির মধ্যে বা নর্দমার মধ্যে লুকিয়ে রয়েছে পুলিশের চোখে ফাঁকি দেওয়ার জন্য। এবং সেটা আমরা তোমাদের বয়সী তখন গ্র্যাজুয়েশন করছি, তো ওনার মুখে প্রত্যক্ষ শুনেছিলাম যে কিভাবে তিনি এই আত্মগোপনকারী হয়ে জীবনটা চালিয়েছিলেন এবং পুলিশের সঙ্গে কিভাবে বন্দুক চালিয়ে যুদ্ধ করেছে। তারই এক সহকর্মিনী আমাদের বেথুনেরই স্টুডেন্ট প্রীতিলতা ওয়াদ্দেদার। এই প্রীতিলতা ওয়াদ্দেদারও যে আমাদের স্কুলে আইএ পড়তেন, আইএ কলেজেতে, এবং সেখানেতে বেথুন কলেজের একটি বাথরুম থেকে মানে প্রিন্সিপালের বাথরুম থেকে কিছু রেকর্ড পাওয়া গেছিল, যেটা কলেজের প্রাক্তনী হিসেবে আমাদেরকে বলা হয়েছিল লিস্ট করতে। সেখানেতে আমরা দেখেছিলাম প্রীতিলতার অ্যাটেন্ডেন্স রেজিস্টারে নাম, রিওয়ার্ড পাচ্ছে সেই সংক্রান্ত কাগজ, প্রীতিলতার নাম। এই প্রীতিলতার উপর চট্টগ্রামের মাস্টাররা দায়িত্ব দিলেন পাহাড়তলি ইউরোপিয়ানরা আক্রমণ করতে হবে। উনিও কিন্তু প্রীতিলতা মাঝে, এবং উনিও কিন্তু সেই সময়তে মানে বন্দুক নিয়ে এবং মিলিটারিদের পোশাক পরে 7 জন ছেলে ওনার দলে, উনি নেত্রী। উনি গেলেন পাহাড়তলি ক্লাব অভিযান করতে এবং সফল অভিযান। পাহাড়তলি ক্লাবে ঢুকে বোমা বিস্ফোরণ করে বন্দুক চালিয়ে সফল অভিযান। ফেরার পথে যখন বুঝতে পারলেন যে আর রক্ষা নেই, এবার আমাকে ধরা পড়তে হবে, তখন তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে ভারতের প্রথম মহিলা বিপ্লবী যিনি শহীদ হলেন। একজন তোমরা একটা অনুষ্ঠানে মানে প্রীতিলতার ওই কথাগুলো উল্লেখ করেছে, এই কাগজগুলো, স্টেটমেন্ট গুলো আমাদের অফিসে মানে অরিজিনাল যেগুলো পাওয়া গেছে সেগুলো সব রাখা আছে। আমি কিন্তু একটা অন্যরকম অফিসে কাজ করি বললাম না, সেই এই যে বক্তব্যগুলো বলছে এগুলো সব কিন্তু জানবে অরিজিনাল সোর্স মেটেরিয়াল থেকেই আমার নেওয়া। এবার শেষে একজনের কথা বলি, যদিও এটা শেষ নয়, আরো অনেক আছে কিন্তু শেষ করতেই হবে। তার নাম হচ্ছে অমিয়া মজুমদার, যিনি শেষের ছবিটাতে আছেন, বা উজ্জ্বলা, এদের অনেক শব্দ নাম থাকতো। এই মহিলার উপর দায়িত্ব পড়ে তখনকার যিনি বাংলার গভর্নর জেনারেল জন অ্যান্ডারসনকে হত্যা করেন। তখন গ্রীষ্মকালীন রাজধানী দার্জিলিং, সেখানে তারা গেছে মে মাসেতে, তাদের উপর দায়িত্ব পড়েছেন কিভাবে যাবে। তিনি এবং এরা ছিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের সদস্য, এরা যোগান দলের না। ইনি গেলেন একজন সহবিপ্লবী মনোরঞ্জনের সঙ্গে তার স্ত্রী সেজে যাচ্ছেন একটা হারমোনিয়ামের বাক্স নিয়ে, তার মধ্যে রিভলভার লোকানো, হারমোনিয়াম বাক্সের নিচে, গ্রিডের নিচে। এবং আরো দুজন বিপ্লবী, রবি এবং ভবানী ভবন নাম তোমরা শুনেছ, এদের দুজনের উপর দায়িত্ব ওখানে বন্দুকটা চালাবে এবং রেসকোর্সে যখন গভর্নর জেনারেল যাবে তার উপর গুলি চালাতে হবে। আর এরা দুজন নিয়ে গেলে রিভলভারটা নিয়ে একটা অভিজাত স্মোভি হোটেলে দার্জিলিং এ স্বামী স্ত্রী সেজে রইলেন এবং একসময় রবি এবং ভবানীর হাতে বন্দুকটা হস্তান্তর করলেন। যাই হোক, দুজনেই লেবাং রেসকোর্সে গিয়ে গুলিটা চললো, কিন্তু দুজনেই লক্ষ্যভ্রষ্ট হলেন। এদিক অমিয়া এবং মনোরঞ্জন কিন্তু পালিয়ে গেছে ততক্ষণে শিলিগুড়িতে কলকাতার ট্রেন ধরবেন বলে। পুলিশ খবর দিয়ে দিলে একজন মহিলা আছে দেখো গোলাপি রঙের শাড়ি পরে, উনি কিন্তু এরই মাঝে কোথাও একটা ঢুকে শাড়ির রংটা বদলে নিয়েছেন, অন্য শাড়ি পরে নিয়েছেন, যার ফলে তিনি চোখে ফাঁকি দিয়ে কলকাতায় চলে আসতে পারলেন। এসে শোভারানী দত্তের বাড়িতে বেশ কিছুদিন লুকিয়ে রইল, কিন্তু 3-4 দিনের মাথাতেই প্রত্যেকে 4 জনই গ্রেপ্তার হলেন। এবং উজ্জ্বলাকেও প্রথমে সশ্রম কারাদণ্ড দেওয়া হলো, পরে 14 বছরের জন্য তাকে জেল মানে কারাদণ্ড দেওয়া হয়। এরকম কয়েকজনের কথা তোমাদের বললাম, এর বাইরে আছে আরো অসংখ্য কথা, অসংখ্য মেয়ে যাদের কথা আমরা অনেক ডিটেলে জানি বা ডিটেলে জানি না, যারা থেকে সাহায্য করেছে। আর এই যে সংগ্রামী মেয়েদের কথা আজকে তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম, এই সংগ্রামটা কিন্তু তারা হয়তো খুব সচেতন ভাবে করেননি, কিন্তু করেছিলেন অজ্ঞাতে, শুধুমাত্র ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নয়। এই সংগ্রামটা পরিচালিত হয়েছিল তখনকার যে রক্ষণশীল পুরুষতান্ত্রিক যে সামাজিক পরিকাঠামো তার বিরুদ্ধে। সেই গল্পটা তোমরা এই গল্প শুনেই কিছুটা বুঝতে পেরেছো যে সেই সময় পরিপ্রেক্ষিতে তাদের আন্দোলনটা বা তাদের বিপ্লবটা বেরিয়ে এসে আন্দোলনে যোগ দেওয়া সেটা কতখানি মানে কঠিন ছিল। এবং বাংলার এই যে দেখো সংগ্রামী জাতীয়তাবাদ মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পাঞ্জাব অনেক জায়গাতেই হয়েছে, সব জায়গাতেই মেয়েরা যোগ দিয়েছে, কিন্তু বাংলার মেয়েদের এই যে ভূমিকা, এই যে যাত্রাপথটা আমি বললাম, যেটা ননিবালা দুপুরিবালা বা তারও আগে সরলা দেবী শুরু করেছিলেন, সেখান থেকে মাতঙ্গিনী হাজরার 42-এ শহীদ হওয়ার থেকে যে সুখ যদি বলি, সেই যাত্রাপথটা আলোচনা করতে গিয়ে দেখবো এটা শুধুমাত্র ভারতবর্ষ না, সারা পৃথিবীব্যাপী যে ঔপনিবেশিক বিরোধী আন্দোলন, তাতে মহিলাদের এই ভূমিকাটা অত্যন্ত বিরলতম ঘটনা, একটা মানে স্বতন্ত্র সম্মানের দাবি রাখে। আমি আর একটা কথা বলে শেষ করি আমার বক্তব্য।
যে যে লড়াইটা তারা সংগ্রামটা শুরু করেছিলেন, সেই সংগ্রামটা বললাম শুধুমাত্র তো ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী নয়, সামাজিক পরিকাঠামো যে কোনো অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ছিল। সেই সংগ্রামটা কিন্তু আমাদের আজও শেষ। আমরা একটা প্রান্তে এসেছি, তোমরা সবে শুরু করছো জীবন। মনে রেখো এই সংগ্রামটা চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা কিন্তু তোমাদের। শুধুমাত্র সংগ্রামটা তো দেশের স্বাধীনতা না। আজ ৭৮তম স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে কি মনে হয় সাম্প্রতিকতম পরিপ্রেক্ষিতে সত্যিই কি নারী জাতির সম্মান স্বাধিকার সব প্রতিষ্ঠিত হয়েছে, বা সেই সম্মান আমরা পেয়েছি? পাইনি, এবং কেউ আমাদের দেবে না। এই সম্মানটা আমাদেরই আদায় করতে হবে। সবসময় রিভলভার উঁচিয়ে বা ঝান্ডা তুলে তো সংগ্রাম হয় না। সংগ্রামটা বললাম ভেতর থেকে আসে। তোমাদের চিন্তায় মননে সংগ্রামটা, সেই প্রতিবাদী ভাবধারাটা যেন থাকে, যে কোনো অন্যায় অবিচার সেইটার আমরা বিরুদ্ধে প্রতিবাদ করবো। শান্ত হয়ে প্রতিবাদ করা যায়, আলোচনার মাধ্যমেও প্রতিবাদ করা যায়। আজকে শেষ করলাম আমি কয়েকজন বীরাঙ্গনা বা অগ্নিযুগের অগ্নিকন্যাদের গল্প।